গুড মর্নিং সকলকে। ওকে, আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো প্রথমে, ঠিক আছে? ক্রোমোজোম সম্পর্কে জানবো, তার কি কি গঠন আছে এবং তার কি কি, তার ভেতরের কি কি কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক গঠন আছে সব জানবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। চলো। ক্রোমোজোম কি, আগে একটু এর ব্যাকগ্রাউন্ড বা ইতিহাসটা জেনে নেওয়া হতো, ঠিক আছে? বিজ্ঞানী ওয়ার্ল্ডেয়ার 1888 খ্রিস্টাব্দে নিউক্লিয়াস মধ্যস্থ এই সূত্রাকার অংশগুলোকে ক্রোমোজোম নামে অভিহিত করেন, ঠিক আছে? দাঁড়াও। হুম। সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? একটু হাত তুলে জানাও। ঠিক আছে, ঠিক আছে, চলো। তাহলে বিজ্ঞানী ওয়ার্ল্ডেয়ার 1888 খ্রিস্টাব্দে নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রাকার অংশগুলোকে ক্রোমোজোম নামে অভিহিত করেন। ক্রোমোজোম একটা গ্রিক শব্দ, ক্রোমা যার অর্থ রং এবং সোমা যার অর্থ দেহ, এর থেকে এসছে, ঠিক আছে? ক্রোমা মানে রং এবং সোমা মানে দেহ, এই দুটো যোগ করে ক্রোমোজোম। তাহলে একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, ঠিক আছে? মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46, 2n = 46, এবং জননকোষের ক্ষেত্রে সেটা 23, ঠিক আছে? এগুলো কি পরে আমরা জানবো, আগে ক্রোমোজোমের সংজ্ঞাটা প্রথমে জেনে নিই। তাহলে ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম হলো নিউক্লিয় জালক থেকে উৎপন্ন এবং নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে এবং প্রজাতির পরিবৃদ্ধি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে আমরা ক্রোমোজোম বলি। এর মানে কি? নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয় জালক থাকে, তোমরা সবাই জানো আশা করি, নিউক্লিয়াসের মধ্যে যে জালিকাকার অংশ থাকে নিউক্লিয় জালক, সেখান থেকে উৎপন্ন হয় এটা, এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়, ঠিক আছে? স্বপ্রজননশীল মানে নিজের থেকে আর একটা ক্রোমোজোম উৎপন্ন করতে পারে, স্বপ্রজননশীল, সূত্রাকার, এবং জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন করে নিয়ে যায়, এবং তার ফলে এটি প্রজাতির পরিবৃদ্ধি, প্রকরণ এবং বিবর্তন, এই তিন প্রকার প্রসেসে মুখ্য ভূমিকা গ্রহণ করে। একেই আমরা ক্রোমোজোম বলি, ঠিক আছে? এবার আমরা পড়ব ইউক্যারিওটিক ক্রোমোজোম বা ইউক্যারিওটিক কোষে যে ক্রোমোজোম থাকে তার মরফোলজি বা অঙ্গ সংস্থা, ঠিক আছে? মানে কি কি থাকে ক্রোমোজোমের মধ্যে বেসিক্যালি। তাহলে একটা আদর্শ ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে? ক্রোমাটিড হলো ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এক জোড়া কুণ্ডলীকৃত সূত্রাকার অংশ, এগুলোকে প্রত্যেকটিকে এক একটা করে ক্রোমাটিড বলা হয়। তাহলে কি, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এক জোড়া সূত্রাকার কুণ্ডলীকৃত অংশ, একে ক্রোমাটিড বলা হয়। প্রতিটি ক্রোমাটিড আবার দৈর্ঘ্য বরাবর দুটি সূক্ষ্ম তন্তু নিয়ে গঠিত, এদেরকে আমরা ক্রোমানিমা বলি, ঠিক আছে? ক্রোমানিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব একই রকম হয়, স্থানে স্থানে এই ঘনত্ব খুব বেশি হয়। এই ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলোকে আমরা কি বলি? ক্রোমোমিয়ার বলি। তাহলে ছবি দিয়ে যদি দেখি, তাহলে দাঁড়া, এটা একটু জুম করি। এই যে এই ছবিটার মধ্যে দেখো, এই যে সূত্রাকার যে অংশগুলো, এগুলোকে বলা হয় ক্রোমাটিড, ঠিক আছে? ক্রোমাটিডের মধ্যে যে অংশগুলো একটু বেশি ঘনত্বযুক্ত, সেগুলোকে আমরা কি বলি?
ক্রোমোমিয়ার, পুঁথির মতো, এই যে গোল গোল পুঁথির মতো অংশগুলো, এগুলো একটু বেশি ঘন, সেজন্য এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে এই যে দুটো ক্রোমাটিড আছে এবং এই ক্রোমাটিডের মধ্যে ভাগগুলোকে বলা হয় ক্রোমোনিমা, ঠিক আছে। এবং এর মধ্যে যে ঘনত্বযুক্ত অংশগুলো, এগুলোকে আমরা বলি কি, না ক্রোমোমিয়ার। বুঝেছো সবাই? দুটি ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোমিয়ারের মধ্যে অন্তর্বর্তী হালকা অংশকে অন্তঃক্রোমোমিয়ার বলা হয়। এই যে দুটো পুঁতির মতো ক্রোমোমিয়ার আছে, তার মাঝখানের এই যে সরু অংশটা, এটাকে আমরা অন্তঃক্রোমোমিয়ার বা ইনার ক্রোমোমিয়ার, ঠিক আছে। তাহলে প্রথম অংশ কি হলো, ক্রোমোজোমের ক্রোমাটিড, তাই তো। ক্রোমাটিড হলো দৈর্ঘ্য বরাবর একজোড়া সুতোর মতো অংশ। দ্বিতীয় যেটা, সেটা হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে যে অংশটি থাকে, সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। এই ছবিটাতে দেখো, এই যে ক্রোমোজোম, এটা এর যে মুখ্য খাঁজ, এটা এই মুখ্য খাঁজ মানে ক্রোমোজোমের মধ্যে দেখো এই জায়গাটা একটু খাঁজের মতো, এটাকে আমরা মুখ্য খাঁজ বলছি, ঠিক আছে। তো মুখ্য খাঁজের মধ্যে যে অংশটি থাকে সেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার দুপাশে ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম বাহু সৃষ্টি করে। সেন্ট্রোমিয়ারকে, সেন্ট্রোমিয়ার আবার চারটে ক্ষুদ্র দানার মতো অংশ সমন্বয়ে গঠিত। এদেরকে আমরা কি বলি? সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে আমরা আবার বলি কাইনেটোকোর, ঠিক আছে। ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডে দুটি কাইনেটোকোর থাকে, আমি ছবি দিয়ে বোঝাচ্ছি, আগে বলিনি। বেম গঠনের সময় কাইনেটোকোরের সঙ্গে স্পিন্ডেল বর্ণনালিকা বা বেম তন্তু যুক্ত থাকে। এটা তোমরা কোষ বিভাজনের সময় আরো বিশদে পড়বে ডিটেলসে, কিন্তু আমি কি কি অংশগুলো থাকে সেটা আর একবার বলে দিই, ঠিক আছে। দাঁড়াও। হুম। এই যে একটা ক্রোমোজোম পুরো এটা, এই ক্রোমোজোমের মধ্যে দু রকম খাঁজ দেখতে পাচ্ছি আমরা, কি মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ। তো মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ কি সেটা আমরা পরে বলছি। মুখ্য খাঁজের মধ্যে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি কি, না সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। তো সেন্ট্রোমিয়ারের মধ্যে, সেন্ট্রোমিয়ারের দুপাশে যে দুটো বাহু, সেটুকু আমরা কি বলি, ক্রোমোজোমের বাহু, ঠিক আছে। হাতের মতো অংশ, তাহলে ক্রোমোজোমের বাহু। এই সেন্ট্রোমিয়ারটা আবার চারটে ক্ষুদ্র দানার মতো অংশের সমন্বয়ে গঠিত। এদের প্রত্যেকটাকে আমরা কি বলছি, সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। আমরা ক্রোমাটিডের ক্ষেত্রে কি দেখেছি, ঘন পুঁতির দানার মতো যে অংশগুলো, সেগুলোকে আমরা কি বলছি, শুধু ক্রোমোমিয়ার। কিন্তু এই যে মুখ্য খাঁজের মধ্যে সেন্ট্রোমিয়ারে যে চারটি সূক্ষ্ম ক্ষুদ্র দানার মতো অংশ আছে, সেগুলোও ক্রোমোমিয়ার, কিন্তু সেগুলোকে আমরা বলছি সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। কেন? কারণ সেন্ট্রোমিয়ারের মধ্যে আছে। তাহলে যে পুঁতির দানার মতো অংশগুলো ক্রোমাটিডের মধ্যে থাকে, সেগুলোকে আমরা বলি ক্রোমোমিয়ার। কিন্তু সেন্ট্রোমিয়ারের মধ্যে যেগুলো থাকে, সেগুলোকে আমরা কি বলি, সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার, ঠিক আছে। এবার সেন্ট্রোমিয়ার, দেখো এই ক্রোমোজোমটার মধ্যে সেন্ট্রোমিয়ার এখানে আছে, তাই তো। এবার এই সেন্ট্রোমিয়ার বিভিন্ন জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারতো, এদিকেও থাকতে পারতো। তাহলে এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে টেলোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলে বা শেষ প্রান্তে অবস্থান করে, ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিক, যখন সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার অঞ্চলের কাছাকাছি অবস্থান করে। মেটাসেন্ট্রিক, যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝামাঝি অঞ্চলে অবস্থান করে। এবং সাবমেটাসেন্ট্রিক, যখন ক্রোমোজোম মধ্যবর্তী অঞ্চলের নিকটে অবস্থান করে, ঠিক আছে। আর সেন্ট্রোমিয়ার বিহীন যদি কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকে, তখন আমরা সেটাকে বলি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে এই যে চার প্রকার আমি অবস্থানের অনুপাতে যে ভাগটা বললাম, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এই দেখো, ধরো এটা একটা ক্রোমোজোম, এর যদি একদম প্রান্তে থাকে সেন্ট্রোমিয়ারটা, তাহলে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। যদি টেলোসেন্ট্রিকের কাছাকাছি অবস্থানে থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি মাঝামাঝি অবস্থানে থাকে, তাহলে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি মাঝামাঝির কাছাকাছি অবস্থানে থাকে, তাহলে আমরা বলছি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। এই চার প্রকার হলো টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এবং মেটাসেন্ট্রিক।
তাহলে আমি যদি বলি এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা কি ধরনের ক্রোমোজোম বলতে পারবেন? এই ক্রোমোজোমটা হচ্ছে, যেহেতু মাঝামাঝি অবস্থানের কাছাকাছি, তাই এটা হলো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার দেখো মাঝামাঝি অবস্থানের কাছাকাছি আছে, তাই সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার আমরা যে বললাম মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ, এই যে ছবিতে এটা হলো মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ, এগুলো কি একটু জেনে নিই। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে খাঁজটা, সেটাকে আমরা বলি মুখ্য খাঁজ। এবং মুখ্য খাঁজ ছাড়া যে কোনো যদি অন্য কোনো খাঁজ থাকে তাহলে সেটাকে বলা হয় গৌণ খাঁজ। তাহলে একটা ক্রোমোজোমের বাহুর মধ্যে যে খাঁজটার মধ্যে সেন্ট্রোজোম থাকে সেটাকে আমরা বলি মুখ্য খাঁজ। এবং মুখ্য খাঁজ ছাড়া যে কোনো রকম খাঁজ থাকলে সেটাকে আমরা কি বলবো না, গৌণ খাঁজ। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার তো একটাই থাকবে, তাহলে একটাই মুখ্য খাঁজ হবে। আর যদি সেন্ট্রোমিয়ার না থাকে সেক্ষেত্রে মুখ্য খাঁজ থাকবে না। সেন্ট্রোমিয়ার না থাকলে সেই ক্রোমোজোমটাকে কি বললাম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা, তাই তো। গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলের নিকট অবস্থান করে, তাহলে টেলোমিয়ারটাকে ফোলা বাল্বের মতো দেখায়। ঠিক আছে, এই যে টেলোমিয়ার, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানে এই জায়গাটা টেলোমিয়ার, টেলোমিয়ারের কাছাকাছি যদি আরেকটা খাঁজ থাকে তাহলে কি হবে, লাস্টে একটা ছোট্ট গোল অংশের মতো দেখাবে। তো সেইটাকে একটা বাল্বের মতো দেখায় বলা হচ্ছে। তখন সেই মানে সেই ফরমেশনটা বা সেই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটার একটা বিশেষ নাম আছে, তখন সেটাকে আমরা বলি স্যাটেলাইট। এবং এই স্যাটেলাইট যদি কোনো ক্রোমোজোমে থাকে, তখন সেই ক্রোমোজোমটাকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে গৌণ খাঁজ হলো যে খাঁজের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে না, মুখ্য খাঁজ হলো যে খাঁজের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে। এবার এই গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলের নিকটে অবস্থান করে, তাহলে শেষের দিকের ওই অংশটাকে একটা ফোলা বাল্বের মতো দেখায়। তখন সেটাকে আমরা, এই যে ফোলা বাল্বের মতো অংশটা, সেটাকে আমরা বলি স্যাটেলাইট। এই স্যাটেলাইট যুক্ত কোনো ক্রোমোজোম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো না, স্যাট ক্রোমোজোম। বুঝেছো সবাই? মুখ্য খাঁজ, গৌণ খাঁজ এবং স্যাট ক্রোমোজোম আমরা জানলাম। এবার দেখি 4 নম্বর, সেটা হলো পেলিকল ও ধাত্র। পুরনো ধারণা বা ওল্ড কনসেপ্ট অনুসারে ক্রোমোজোমের বাইরে একটা আবরণ থাকে, এটাকে বলা হয় পেলিকল। এবং পেলিকলের মধ্যে যে সান্দ্র তরলে ক্রোমাটিড দ্বয় ভাসমান থাকে তাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। ঠিক আছে, আর কিন্তু নিউ কনসেপ্ট যেটা আমাদের মডার্ন কনসেপ্ট, সেই অনুযায়ী ক্রোমোজোমে কোনো রকম পেলিকল বা ধাত্র থাকে না। ঠিক আছে, তাহলে ছবি দিয়ে যদি আমরা আরেকবার দেখি, ক্রোমোজোমকে আমরা ক প্রকার, মানে ক্রোমোজোমের এই যে মরফোলজি বা অঙ্গ সংস্থানে আমরা ক প্রকার জিনিস দেখলাম, অংশগুলো 4 প্রকার। একটা হলো ক্রোমাটিড, আর হলো সেন্ট্রোমিয়ার, মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ, এবং পেলিকল ও ধাত্র। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মুখ্য খাঁজ ও গৌণ খাঁজ, আর 4 নম্বর হলো পেলিকল ও ধাত্র। তার মধ্যে আধুনিক বা মডার্ন কনসেপ্ট ধরলে পেলিকল ও ধাত্র থাকে না। ঠিক আছে, তাহলে ক্রোমাটিড হলো একটা, ধরো এই পুরো ক্রোমোজোমটার মধ্যে ক্রোমাটিড হলো এই সুতোর মতো অংশগুলোকে ক্রোমাটিড বলা হয়। তো এই প্রতিটি ক্রোমাটিড আবার দুভাগে, দুটো সূক্ষ্ম তন্তু নিয়ে গঠিত, এই এক একটাকে আমরা বলছি ক্রোমানিমা। এই ক্রোমানিমার মধ্যে যে ঘন পুঁতির মতো অংশগুলো থাকে সেগুলোকে আমরা বলছি কি না, ক্রোমোমিয়ার। আর এই যে মুখ্য খাঁজ বা যে খাঁজের মতো অংশে সেন্ট্রোমিয়ার বলে যে অংশটা থাকে, তার মধ্যে যে ক্রোমোমিয়ার গুলো থাকে সেগুলোকে আমরা বলি সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। তাহলে কি কি হলো, ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। আর মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ কি কি? মুখ্য খাঁজ হলো যে খাঁজটার মধ্যে বেসিক্যালি সেন্ট্রোমিয়ার থাকে, সেটাই হলো মুখ্য খাঁজ। আর সেন্ট্রোমিয়ার ছাড়া যদি অন্য কোনো খাঁজ থাকে সেগুলোকে বলা হবে গৌণ খাঁজ। গৌণ খাঁজ এক বা একাধিক থাকতে পারে, কিন্তু সেন্ট্রোমিয়ার যেহেতু একটাই, তাই মুখ্য খাঁজের সংখ্যা একটাই হবে। আর পেলিকল ও ধাত্র তো বললাম। এবার আমরা কেমিক্যাল কম্পোজিশন অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম বা ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি কি, কি কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত সেগুলো সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, দেখো, আচ্ছা এটা অন্য একটু বই থেকে পড়ে। ইউক্যারিওটিক ক্রোমোজোমে মূলত দুটি উপাদান থাকে, কি কি, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। ঠিক আছে, রাসায়নিকভাবে মূলত দুটি উপাদান থাকে, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন।
নিউক্লিক অ্যাসিড হচ্ছে ক্রোমোজোমের ডিএনএ এবং আরএনএ, এই দু রকম নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, কিন্তু ডিএনএ এর পরিমাণ হয় আরএনএ এর তুলনায় অনেক বেশি। ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে 45% বা 100-র মধ্যে 45 ভাগ ডিএনএ থাকে এবং 1.2 to 1.4% আরএনএ থাকে। প্রোটিন, ক্রোমোজোমে দুই প্রকারের প্রোটিন পাওয়া যায়, যথাক্রমে ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন। ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ প্রায় 55%। আর কি থাকে, আর একটা থাকে হচ্ছে ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ছাড়াও কয়েকটি ধাতব আয়ন থাকে, যার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো উল্লেখযোগ্য। ঠিক আছে। তাই যে ক্রোমোজোমের যে প্রোটিন যেটা বললাম, ডিএনএ এবং আরএনএ তো নিউক্লিক অ্যাসিড, এটা সম্পর্কে আমরা বিশদে জানবো। প্রোটিনগুলো সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। কি কি বললাম, দু ধরনের প্রোটিন থাকে, একটা হলো ক্ষারীয় প্রোটিন আর একটা আম্লিক প্রোটিন। তো এই ক্ষারীয় প্রোটিন ক্রোমোজোমে প্রায় 45% থাকে। ক্ষারীয় প্রোটিন হয় হচ্ছে হিস্টোন জাতীয়, হিস্টোন প্রোটিন জাতীয় হয় এই ক্ষারীয় প্রোটিন। এর মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে, এতে যথাক্রমে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন, এই তিন প্রকার অ্যামাইনো অ্যাসিড মূলত থাকে। ঠিক আছে। তাহলে এটা হলো হিস্টোন জাতীয় প্রোটিন, যার মধ্যে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। এই হিস্টোন আবার 5 রকমের হয়। ঠিক আছে। সেগুলো হলো যথাক্রমে H1, H2, H2B, H3 এবং H4। তাহলে H1 থেকে H4, টুটা শুধু টু আর 2B। তাহলে H1, H2, H2B, H3 আর H4। ঠিক আছে। এই 5 ধরনের হিস্টোন হয়। এগুলো সবই কিন্তু ক্ষারীয় প্রোটিনের মধ্যে পড়ছে, যার মধ্যে মূলত তিন রকম জাতীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। কি কি, আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন। এই হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ঠিক আছে। এটা গেল ক্ষারীয় প্রোটিন। এবার আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিন ক্রোমোজোমের মূল প্রোটিনের 100 ভাগের মধ্যে 55 ভাগ হচ্ছে আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিনে মূলত ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে। তাহলে ক্ষারীয় প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে, আর আম্লিক প্রোটিনে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে। প্রোটিনটা আর একটু দেখি আর কিছু আছে কিনা। হুম। আরেকটা জিনিস সেটা হলো এই যে আমরা কি বললাম, ক্ষারধর্মী প্রোটিন হচ্ছে মূলত হিস্টোন জাতীয়, তাই তো, যার মধ্যে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। কিন্তু আমাদের ডিএনএ যেটা, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা কিন্তু অম্লধর্মী বা অ্যাসিডিক। আর হিস্টোন হচ্ছে কি, বেসিক বা ক্ষারধর্মী। তাহলে আমরা কি জানি, অ্যাসিড এবং ক্ষার সবসময় অ্যাট্রাক্ট করে নিজেদের মধ্যে, তাই তো। তাই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোন অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। যেহেতু ডিএনএ হচ্ছে অ্যাসিডিক এবং হিস্টোন বেসিক বা ক্ষারধর্মী, তাই অ্যাসিড এবং বেসের মধ্যে একটা দৃঢ় সংযোগ গঠিত হয়। ঠিক আছে। আর হিস্টোনবিহীন প্রোটিন যেগুলো, সেগুলো কি, হিস্টোনবিহীন প্রোটিন মানে হচ্ছে অম্লধর্মী প্রোটিন, যার মধ্যে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। তো এই হিস্টোনবিহীন প্রোটিনগুলো কি, অম্লধর্মী, ডিএনএও অম্লধর্মী। তাই অম্লধর্মীর মধ্যে ওই সংযোগটা অতটা দৃঢ় হয় না, তাই হালকাভাবে সংলগ্ন থাকে এগুলো ডিএনএ এর সাথে। আমাদের দেহের যাবতীয় বৈশিষ্ট্যই এই প্রোটিন দ্বারা গঠিত। আমাদের গায়ের রঙও এক ধরনের প্রোটিন, যেটাকে আমরা বলি মেলানিন। আমাদের চুলও এক ধরনের প্রোটিন, যেটাকে আমরা বলি কেরাটিন। আমাদের দেহের সমস্ত উৎসেচক যেগুলো, যেগুলো আমাদের হজমে বা বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় সাহায্য করে, সেগুলোও কোনো না কোনো ধরনের প্রোটিন। ঠিক আছে। তাহলে আমরা ক্রোমোজোমের প্রোটিন সম্পর্কে জানলাম। আর কি কি আছে, আর হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, তাই তো। এবার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানি। চলো। তা আজকে ডিএনএটা সম্পর্কে শুধু জানি, আরএনএ পরে হবে। ডিএনএ কি, নিউক্লিক অ্যাসিড যেগুলো ক্রোমোজোমে, সেগুলো মূলত দুভাগে ভাগ করা যায়, সবাই জানো, ডিএনএ আর আরএনএ। তাহলে ডিএনএ নাম হলো, পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। আরএনএটা আমরা পরের দিন পড়বো।
তো এই ডিএনএ সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক শর্করা দ্বারা গঠিত। ডিএনএ সংজ্ঞা যদি বলা হয়, ডিঅক্সি রাইবোজ শর্করা দ্বারা গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা ডিএনএ বলি। তাহলে ডিঅক্সি রাইবোজ শর্করা এক ধরনের শর্করা, সেটা দিয়ে গঠিত স্বপ্রজননশীল মানে নিজের জননে সক্ষম, পরিব্যক্তিক্ষম মানে চেঞ্জ হতে পারে, এবং যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মানে বংশ থেকে পরবর্তী বংশে বা পরবর্তী জেনারেশনে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যায় এবং নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলি? ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কোথায় অবস্থান করে? ডিএনএ অবস্থান করে কোষের নিউক্লিয়াসে, বিশেষত ক্রোমোজোম, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে থাকে এবং মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে রাসায়নিক গঠন যদি ডিএনএ বলা হয়, তাহলে ডিএনএ এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ। এর রাসায়নিক উপাদানগুলো হলো পেন্টোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস যার মধ্যে পিউরিন এবং পিরিমিডিন থাকে, আর একটি ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএ মূলত তিন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে গঠিত যদি কোশ্চেন আসে। একটা হলো পেন্টোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ, দ্বিতীয় প্রকার হলো নাইট্রোজেন বেস যার মধ্যে পিউরিন এবং পিরিমিডিন থাকে, আর তৃতীয় হলো একটি ফসফরিক অ্যাসিড থাকে। তাহলে ডিএনএ এর গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলি? নিউক্লিওটাইড, তাই তো? ডিএনএ এর গঠনগত এবং কার্যগত একককে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? এই তিন প্রকার জিনিস দিয়ে গঠিত: ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস। ডিএনএ অণুতে কি কি থাকে? অ্যাডিনিন এবং গুয়ানিন নামে দু রকমের পিউরিন থাকে যেগুলো নাইট্রোজেন বেস, এবং সাইটোসিন এবং থাইমিন নামে দু প্রকারের পিরিমিডিন থাকে, এগুলো নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেসকে মূলত দুভাগে ভাগ করা হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনের আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন যেগুলো ডিএনএ তে থাকে, আর পিরিমিডিনকেও আবার সেম ভাবে দুভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হলো সাইটোসিন এবং থাইমিন। ডিএনএর ভৌত গঠনটা পরের ক্লাসে হবে, আজকে ক্লাসে এটাই। এবার ডিএনএর এই গঠনটা আরো কয়েকটা এক্সট্রা ইনফরমেশন আমি দিচ্ছি। দেখো, ডিএনএর আকার কিরকম হয় সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ডিএনএ সুতোর মতো সোজা এবং শাখাহীন, কিন্তু প্রোক্যারিওটিক কোষ যেগুলো সেগুলোর ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ডিএনএ কিন্তু গোলাকারও হতে পারে। ঠিক আছে? আয়তন বা সাইজ, কোষের মধ্যে অবস্থিত অন্যান্য উপাদানের অণুর তুলনায় ডিএনএ অণু সবচেয়ে বড়। প্রজাতি অনুসারে ডিএনএর আয়তনের তারতম্য লক্ষ্য করা যায়, মানে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতির ডিএনএর গঠনের তারতম্য লক্ষ্য করা যায়। ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে এর দৈর্ঘ্য 1.4 মিলিমিটার, কিন্তু মানুষের ক্ষেত্রে এর দৈর্ঘ্য 174 সেন্টিমিটার। মানে কত তফাৎ বুঝতেই পারছো, প্রায় 100 গুণেরও বেশি তফাৎ। ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে 1.4 মিলিমিটার, মানুষের ক্ষেত্রে 174 সেন্টিমিটার। ঠিক আছে? এবার এই যে 174 সেন্টিমিটার মানে কিন্তু 1 মিটারেরও বেশি, 1.7 মিটার মতো, তাই তো? তাহলে এই এত বড় ডিএনএ একটা কোষের মধ্যে থাকে কি করে? সেটা থাকে হচ্ছে, তার সেটাকে বলা হয় ডিএনএ প্যাকিং বা পেঁচানো অবস্থায় থাকে। সেই জন্য মানে অত্যধিকভাবে পেঁচানো অবস্থায় থাকে বলে একটা ছোট্ট কোষের মধ্যেও এটা ধরে যেতে পারে। সেটা সম্পর্কে আমরা বিশদে, এই যে দ্বিতন্ত্রী গঠন কিভাবে থাকে সেটা আমরা পরে পড়ব। ঠিক আছে? এবার ডিএনএ এর উপাদান যেটা বললাম সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। তো এর মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা এ বা জি নামেও অভিহিত করতে পারি। ঠিক আছে? পরবর্তী ক্লাসে তোমরা যখন পড়বে তখন অ্যাডেনিন এবং গুয়ানিন এবং থাইমিন এবং সাইটোসিন এর অনুপাত দিয়ে বিভিন্ন রকম ক্যালকুলেশন হয়, তাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করো যে এ এবং জি হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন যেগুলো হচ্ছে পিউরিন, আর টি ও সি সেগুলো হচ্ছে থাইমিন ও সাইটোসিন, এগুলোকে বলা হয় পিরিমিডিন। ঠিক আছে? চারগব সূত্র বলে একটা সূত্র আছে, পরবর্তী ক্লাসে পড়বে, সেখানে এগুলো কাজে লাগে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে এই যে পিউরিন এবং পিরিমিডিন, তার মধ্যে অ্যাডেনিন যেটা সেটা পিউরিনের অ্যাডেনিন যেটা সেটা পিরিমিডিনের থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, এবং
পিউরিনের গুয়ানিন যে বেসটা সেটা পিরিমিডিনের সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে ডিএনএ কি বললাম, যে নিউক্লিওটাইড যেটা যেটা ওর গঠনগত একক, তার মধ্যে কি কি থাকে? একটি পেন্টোজ শর্করা, একটি বেস এবং একটি ফসফেট নিয়ে গঠিত হয়। এটাকে আমরা কি বলছি? নিউক্লিওটাইড, তাই তো? তাহলে নিউক্লিওটাইড থেকে এই যদি ফসফেটটা আমরা বাদ দিই তাহলে এটাকে বলা হয় নিউক্লিওসাইড। পরীক্ষা আসতে পারে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে কি তফাৎ। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে, হয়ে গেল। হুম, নিউক্লিওটাইড হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। কিন্তু এই নিউক্লিওটাইড থেকে যদি ফসফেটটা বিয়োগ দেওয়া হয়, মানে নিউক্লিওটাইড মাইনাস ফসফেট হলো নিউক্লিওসাইড, তাই তো? এই হলো ডিএনএ। এবং এর পরের ক্লাসে আমরা দেখব যে ডিএনএ ভৌত গঠন, যেটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, এবং ডিএনএ কাজ সম্পর্কে আমরা জেনে নিই আজকে, কিন্তু ভৌত গঠনটা পরের দিনের ক্লাসে। তো ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে কাজ করে। ডিএনএ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ডিএনএ নিজেও প্রতিলিপি গঠন করে এবং ডিএনএ প্রোটিন এবং আরএনএ সংশ্লেষে সাহায্য করে। একটা একটা করে বলি এবার। ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে কাজ করে। তা আমাদের এই যে বংশগত বৈশিষ্ট্য, মানে বাবা মায়ের থেকে সন্তানের কাছে যেটা, এবং তার পরবর্তী জেনারেশন, এইভাবে যে বংশগত বৈশিষ্ট্যগুলো যায় ছড়িয়ে পড়ে, সেগুলোর ধারক এবং বাহক, মানে সেটাকে ধরে রাখছে এবং পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মূলত ডিএনএ করে থাকে। আর ডিএনএ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ডিএনএ নিজেও প্রতিলিপি গঠন করে, মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ গঠন হতে পারে, যে প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি না, রেপ্লিকেশন। ঠিক আছে, আর ডিএনএ প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণেও সাহায্য করে। সেই প্রসেসগুলোকে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বলে থাকি। সেগুলো সম্পর্কে বিশদে তোমরা পরে পড়তে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এইটুকুই। আমরা আজকে কি কি পড়লাম একবার দেখে নিই। সেটা হচ্ছে ক্রোমোজোম কাকে বলে আমরা দেখলাম। তারপর ক্রোমোজোমের চারটে ভাগ বলেছি: ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, আর পেলিকল এবং ধাত্র, এবং মুখ্য ও গৌণ খাঁজ, তাই তো? পেলিকল এবং ধাত্র মডার্ন কনসেপ্ট অনুযায়ী থাকে না, সেক্ষেত্রে তিনটে ভাগ। ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আমরা পড়লাম। মূলত তিন ধরনের জিনিস দিয়ে গঠিত: প্রোটিন, নিউক্লিয়ক অ্যাসিড এবং কিছু ধাতব আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। প্রোটিনের মধ্যে আবার দু ধরনের ভাগ: ক্ষারীয় এবং আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিন হচ্ছে হিস্টোন জাতীয়, যেটাকে আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং হিস্টোন আবার 5 রকমের হয়: H1, H2, H2B, H3 এবং H4। এটা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। আম্লিক প্রোটিন 55% থাকে টোটাল প্রোটিনের। এর মধ্যে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা ডিএনএ সম্পর্কে একটু জানলাম, যে ডিএনএ হচ্ছে পেন্টোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন বেস, টিউরিন এবং পিরিমিডিন দিয়ে গঠিত, এবং একটি ফসফরিক অ্যাসিডও থাকে। নিউক্লিওটাইড হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড থেকে যদি ফসফেট বাদ দেওয়া হয় তাহলে হলো নিউক্লিওসাইড। আর ডিএনএ অণুতে অ্যাডেনিন এবং গুয়ানিন নামে দু রকমের পিউরিন, এবং সাইটোসিন এবং থাইমিন নামে দু রকমের পিরিমিডিন থাকে। আর ডিএনএ কাজ হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে কাজ করে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ডিএনএ নিজ প্রতিলিপি গঠন করে এবং ডিএনএ প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণে সাহায্য করে। ঠিক আছে, বুঝেছো সবাই? আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ডিএনএ গঠন, আরএনএ এবং প্রোটিন সম্পর্কে বিশদে জানব। ধন্যবাদ। তোমরা চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। স্কুল কর্তৃপক্ষকে বলছি, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে।